1940 সালে হিন্দু মহাসভার সভাপতি হওয়ার পর স্বয়ং গান্ধীজি তার গলায় স্তুতির মালা পরিয়ে বলেছিলেন, এদেশে হিন্দুদের নেতা হিসেবে আপনিই হলেন মালব্যজির সুযোগ্য উত্তরসূরি। আপনার জয় হোক। পরবর্তীকালে 1947 সালে তাকে স্বাধীন ভারতের প্রথম জাতীয় সরকারে অন্তর্ভুক্তির ডাক দিয়েছিলেন। প্যাটেলের সঙ্গে তুলনামূলক বিচার করে তিনি বলেছিলেন, প্যাটেল ইজ এ কংগ্রেসম্যান উইথ এ হিন্দু মাইন্ড, ইউ আর এ হিন্দু সেবায়েত উইথ এ কংগ্রেস মাইন্ড। আবার 1942 সালে কবি কাজী নজরুল ইসলাম মধুপুর থেকে তাকে চিঠিতে লেখেন, এই কোয়ালিশন মিনিস্ট্রির একমাত্র আপনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আর কাউকে নয়। আমরাই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব। সেদিন বাঙালির আপনাকে এবং সুভাষ বোসকে সকলের আগে মনে পড়বে। আপনারাই হবেন এদেশের সত্যিকারের নায়ক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি 1934 সালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত কবি রবীন্দ্রনাথকে দিয়ে প্রথা ভেঙে বাংলা ভাষায় ভাষণ দান করান। উদ্দেশ্য বঙ্গজাতির আত্মসম্মান পুনরুদ্ধার। অথচ তার নামেই বলা হয় তিনি নাকি ব্রিটিশ ইউনিয়ন জ্যাককে স্যালুট না করার জন্য ছাত্রদের কঠোর শাস্তি দিয়েছিলেন। তিনি দেশ ভাগের পর সদর্পে পণ্ডিত নেহেরুকে বলেছিলেন, কংগ্রেস দেশ ভাগ করেছে, আমি পাকিস্তানকে ভাগ করেছি। যিনি 1952 সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ পূর্ব কলকাতা থেকে নির্বাচিত সাংসদ হয়ে বাস্তবিক একজন ওয়ান ম্যান আর্মি স্বরূপ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, কংগ্রেসের একনায়কতন্ত্র ভাঙতে দেশে চাই সংগঠিত বিরোধী শক্তি, যাকে দেখে আমজনতা গণতন্ত্রের একান্তরী পথের নির্দেশ পেতে পারেন। যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল দ্বারা বাংলায় 50-এর মন্বন্তরের কালে বেঙ্গল রিলিফ ফান্ড গঠন করে সাহায্যের আবেদন করে পেয়েছিলেন দেশবাসীর উপচে পড়া সাড়া। বঙ্গ ইতিহাসের নিরিখে সেই চরম ক্ষুধার্ত নিপীড়িত সময়ে খোয়াজা নাজিমুদ্দিনের নেতৃত্বে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে শুধু এই দুর্ভিক্ষের খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্বের কাছে গোপন করেছিল তাই নয়, নাগরিক সরবরাহ মন্ত্রী সুহরাওয়ার্দীর তত্ত্বাবধানে নিরীহ সরল সাধারণের ভাঁড়ারে ঢুকে হুমকি দিয়ে বর্ষাকালের জন্য সঞ্চিত ধান কেড়ে মিথ্যা প্রচার করল, সবটাই রটনা, বঙ্গের ভাঁড়ারে এখনো অনেক শস্য, উদ্বেগের কোনো কারণ নেই। ভারতের রাজনৈতিক ইতিহাসের পাতায় কিছু মানুষের নাম সোনার অক্ষরে লেখা থাকে, যারা শুধু নেতা নন, যুগ প্রবর্তক, যাদের জীবন শুধুই ব্যক্তিগত উচ্চতার গল্প নয়, বরং জাতির সংগ্রামের মহাকাব্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন সেই রকমই একজন বিরল ব্যক্তিত্বের একজন। 1901 সালের 6 জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তার পিতা ছিলেন বিখ্যাত বিচারপতি স্যার আশুতোষ মুখার্জি, যাকে বলা হতো বাংলার বাঘ। আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে খুঁজে দেখার চেষ্টা করব বেশ কিছু প্রশ্নের উত্তর, যা বামপন্থী ইতিহাসবিদদের দ্বারা প্রচার করা হয়ে থাকে বারবার। শ্যামাপ্রসাদ মুখার্জি কি মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়েছিলেন, নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করিয়েছিলেন? অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, রয়েছে সম্পূর্ণ উত্তর। শ্যামাপ্রসাদ মুখার্জির বঙ্গ রাজনীতিতে প্রবেশ 1939 সালে। একদিকে তখন সুভাষচন্দ্র বসু সভাপতি থাকা সত্ত্বেও গান্ধীজি এবং তার সমর্থকদের যৌথ চাপে অতীব কোণঠাসা। অন্যদিকে পার্টিতে মহত্তার স্নেহধন্য গোবিন্দ বল্লভ পন্থ পন্থ প্রস্তাব পাস করেন। তার মূল সুর, কংগ্রেসের সভাপতি যেই হোক না কেন তাকে ওয়ার্কিং কমিটি করতে হবে গান্ধীজির মতে। 1940 সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করলে শ্যামাপ্রসাদ প্রতিবাদ জানান এবং 1946-এর কলকাতা নোয়াখালীর ভয়ানক দাঙ্গার পরও বঙ্গদেশের অ্যাসেম্বলিতে ভারত বিভাগের বিরোধিতা করেন। কিন্তু 1946-এর মার্চের পর যখন দেখা গেল ভারত বিভাগ অনিবার্য, মুসলিম লীগের দাবি কংগ্রেস মেনে নিয়েছে, তারপর থেকেই শ্যামাপ্রসাদ দাবি করতে থাকেন, ভারত বিভাগ যদি হয়, পাঞ্জাব বিভাগ যদি হয়, তাহলে বঙ্গ বিভাজনও কাম্য। হোসেন শাহিদ সুহরাওয়ার্দী 1947-এর 27 এপ্রিল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে অখণ্ড বাংলাদেশের এক সোনালী ভবিষ্যতের কথা বলেন। সেখানে তিনি জানান, অখণ্ড বাংলায় মুসলিম সংখ্যাগুরু হলেও হিন্দুদের কোনো দুর্ভাবনা নেই।
কিন্তু হিন্দু মুসলমান যদি যুক্ত বাংলায় সুখে থাকতে পারে, তাহলে যুক্ত ভারতে কেন সুখে থাকতে পারবে না? সাংবাদিকদের এই প্রশ্নের কোনো সদুত্তর সুহরাবর্দী দিতে পারেননি। শ্যামাপ্রসাদ প্রশ্ন তোলেন, ১৯৪৬ সালে কলকাতা এবং নোয়াখালীতে নরক বানানোর পর সুহরাবর্দী কিসের ভরসায় স্বর্গের স্বপ্ন দেখাচ্ছেন? মোহাম্মদ আলী জিন্নাহ শুধুমাত্র অখণ্ড বাংলার কথা ভাবেননি। তার দাবি ছিল আসাম এবং বাংলা দুটোই পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। শ্যামাপ্রসাদ শুধুমাত্র পশ্চিমবঙ্গ আদায়েই তার দাবি সীমাবদ্ধ রাখেননি। স্বাধীনতার পর তদানীন্তন পূর্ব পাকিস্তানের নির্যাতিত হিন্দুদের পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন। নির্যাতিত উৎখাত হিন্দুদের পুনর্বাসনের দাবিতে অনড় থেকে তিনি ১৯৫০-এ পণ্ডিত নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগও করেন। ১৯৫০-এর আগস্টে সুদীর্ঘ ভাষণে নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি বলেছিলেন, তিনটি উপায়ে ভারত পাকিস্তানের শরণার্থী সমস্যার সমাধান হতে পারে। ১ নম্বর, ভারত পাকিস্তানের পুনর্মিলন। ২ নম্বর, দুই দেশের ভেতর সংখ্যালঘু বিনিময়। ৩ নম্বর, ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ করা। অতএব এখান থেকে উল্লেখ্য যে বাংলা ভাগের পিছনে শ্যামাপ্রসাদ মুখার্জির থেকে মুসলিম লীগ এবং কংগ্রেসের অনেক বেশি ভূমিকা ছিল, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন বাংলা যেন সম্পূর্ণ পাকিস্তানের মধ্যে চলে না যায় এবং অধিকাংশ হিন্দু যেন ভারতের দিকে থাকতে পারে। এরপর আসি মুসলিম লীগ প্রসঙ্গে। ১৯২৯ সালে কংগ্রেসের টিকিটেই বাংলার বিধানসভায় পা রেখেছিলেন শ্যামাপ্রসাদ। কিন্তু ১৯৩০ সালে কংগ্রেসের বাকি সদস্যরা প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন। তখন নির্দল প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় নির্বাচনী কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হন শ্যামাপ্রসাদ। ১৯৩৭ সালে প্রথম প্রাদেশিক নির্বাচনে লড়াই করেন তিনি। ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী এই নির্বাচন হয়েছিল এবং তাতে জয়ী হন শ্যামাপ্রসাদ। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উত্থান হলেও বাংলায় হিন্দু মুসলিমের সরকার গড়তে রাজি হয়নি কংগ্রেস। যদিও কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি সেই সরকারে থাকতে রাজি হয়েছিলেন। ক্রমশ মুসলিম লীগের কাছাকাছি চলে আসেন ফজলুল। লীগের সাহায্যে জোট সরকার গড়েন তিনি। ১৯৩৯ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ছিল সুভাষচন্দ্র বসুর কংগ্রেস থেকে পদত্যাগ। তবে এই ঘটনার আড়ালে যা অনেকেরই নজরের অগোচরে রয়ে যায় তা হলো সাভারকারের হিন্দু মহাসভায় শ্যামাপ্রসাদের যোগদান। সঙ্গে সঙ্গে তাকে ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হলো। ঠিক তার পরের বছর কার্যনির্বাহী সভাপতি করা হলো তাকে। সভাপতি হিসেবে ১৯৪৩ থেকে ১৯৪৬ পর্যন্ত কাজ করেছিলেন তিনি। ১৯৪১ সালে ফজলুল সরকারের ওপর থেকে মুসলিম লীগ সমর্থন প্রত্যাহার করে, কারণ জিন্নার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ভাইসরয়ের যুদ্ধকালীন প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে হাত মিলিয়েছিলেন ফজলুল হক। এমন সময়ে শ্যামাপ্রসাদ ময়দানে এগিয়ে আসেন। বিভাজনের প্রসঙ্গে ফজলুল হকের অবস্থান জানতেন শ্যামাপ্রসাদ। তবুও ১৯৪১ সালের ডিসেম্বরে বাংলায় দ্বিতীয় জোট সরকার গঠনে ফজলুলকে সাহায্য করেন। ওই বছর ১২ই ডিসেম্বর ফজলুল হকের সরকারে অর্থমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন শ্যামাপ্রসাদ। ১৯৪২-এর ২০ নভেম্বর পর্যন্ত এই পদে আসীন ছিলেন তিনি। তো ফজলুল হকের কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগ সম্পূর্ণ আলাদা দুটো দল ছিল, তাদের আইডিওলজিও সম্পূর্ণ আলাদা ছিল। কৃষক প্রজা পার্টির সঙ্গে শ্যামাপ্রসাদ জোট করেছিলেন যাতে মুসলিম লীগ বাংলায় ক্ষমতা দখল করতে না পারে। এই দেশের এক শ্রেণীর ইতিহাসবিদ শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে বঙ্গ বিভাজনের প্রবক্তা রূপে চিহ্নিত করেন এবং এইভাবে তার রাজনৈতিক ভূমিকাকে হেয় করা হয়। কিন্তু ইতিহাসের গতিপথ আজ বুঝিয়ে দিয়েছে কতটা সঠিক তিনি ছিলেন, কতটা দূরদর্শী তিনি ছিলেন। আজকে বাংলাদেশে হিন্দুদের অবস্থা এই সমস্ত ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আজকের পশ্চিমবঙ্গ গঠনে তার অবদান অবশ্যই অনস্বীকার্য, কিন্তু সমস্যা হলো ভুল ব্যাখ্যা যা তার সম্পর্কে প্রতিনিয়ত ছড়িয়ে দেওয়া হয়।